পর্যাবৃত্ত গতি আসলে বলতে আমরা কি বুঝি? পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে এই গতি সম্পন্ন বা এই ধরনের গতি সম্পন্ন কোনো কণা গতিগুলো নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর পুনরাবৃত্তি ঘটবে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই ধরনের এক্সাম্পল অনেক, প্রচুর। যেমন ধরো একদম তোমাদের সামনে যেন একদম যদি ভালো একটা এক্সাম্পল বলি, আমার এই টি শার্টটা, এই টি শার্টের যে ব্ল্যাক স্ট্রিপটা, এই ব্ল্যাক স্ট্রিপ এখান থেকে একটা ব্ল্যাক স্ট্রিপ, এখানে একটা ব্ল্যাক স্ট্রিপ, এই দুইটা ব্ল্যাক স্ট্রিপের মাঝে যে দূরত্ব, নিচে আরেকটা ব্ল্যাক স্ট্রিপ আছে, ওইটা দূরত্ব কিন্তু সেম। ইভেন আমার এটা যদি আরেকটা বোতাম থাকতো, যদি শার্ট হইতো, এই বোতাম থেকে এই বোতামের যে ডিস্টেন্স, এই বোতাম থেকে নিচে যদি আরেকটা বোতাম থাকতো, ওটা ডিস্টেন্স সেম হইতো, নইলে কিন্তু শার্টটা দেখতে অড লাগতো। যারা এখন শার্ট পরে আসছো ছেলেরা, তারা চাইলে চেক করে দেখতে পারো। বা আমরা যখন চেক শার্ট পরি, বিভিন্ন হোয়াইট কালার, রেড কালার চেক শার্ট, একটা হোয়াইট কালার থেকে আরেকটা হোয়াইট বা একটা রেড কালারের চেক থেকে একটা রেড কালারের চেকের যে ডিস্টেন্স, ওটা নির্দিষ্ট, এবং নির্দিষ্ট দূরত্ব পর পর ওই চেকগুলো পুনরাবৃত্তি ঘটে, মানে পিরিয়ডিসিটি ঘটে। ইভেন তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, আমাদের কিন্তু এখন সিটি কর্পোরেশন রাস্তাগুলো যে আছে, সব রাস্তাতে মোটামুটি টাইলস করা আছে, এবং তোমার বাড়ির দেখবা যদি দুই ধরনের টাইলস থাকে, তবে একটা টাইলস, যে টাইপের টাইলস, ঠিক একটা নির্দিষ্ট দূরত্ব পর আবার ওই ধরনের টাইলস। এবং রাস্তা তো তোমার ব্ল্যাক আর রেড কালার টাইলস গুলো আছে আমাদের চাষা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তাগুলোতে, ফুটপাথে, সেই রাস্তাগুলো দেখবে ব্ল্যাক টাইলস, একটা নির্দিষ্ট দূরত্ব পর আবার ব্ল্যাক টাইলস, একইভাবে একটা রেড টাইলস, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রেড টাইলস। তাহলে এই পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, এগুলো কি হয়, একটা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দূরত্ব পর পর এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে। যেমন তোমার হাতে বা তোমার দেয়ালে টানানো ঘড়িটা দেখো, আমরা যদি ঘড়ির দিকে এখন তাকাই, এখন ঘড়িতে বাজে মনে করো 8টা 3 বা ধরো সে 8টাই, ঠিক আবার 12 ঘন্টা পর এই ঘড়িটা বড় কাঁটাটা 8টার পরে আসবে, আবার ঠিক 12 ঘন্টা পর আসবে। তার মানে তোমার হচ্ছে এই 12 ঘন্টা পর একটা নির্দিষ্ট সময় পর আবার 8টা বাজবে, এটা কিন্তু একটা পিরিয়ডিক মোশন। তারপর ধরো সূর্যের চারদিকে যে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো আবর্তন করে, তারাও কিন্তু এই পিরিয়ডিসিটি মেনে চলে। অর্থাৎ এই যে দিন রাত যে 24 ঘন্টা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে। যে কোনো একটা পয়েন্ট, তাদের এই মোশনের মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটাকে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। অর্থাৎ এটাও একটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন যে সবসময় বৃত্তাকার হইতে হবে এমন কোনো কথা নেই। পিরিয়ডিক মোশন সরলরৈখিক হতে পারে, অর্থাৎ লিনিয়ার মোশন হইতে পারে, সার্কুলার মোশন হইতে পারে, ইলেকট্রিক্যাল মোশন হইতে পারে। অর্থাৎ পিরিয়ডিসিটি বা পিরিয়ডিক মোশন তিন ধরনের হয়। লিনিয়ার মোশন মানে যেটা সরলরৈখিক, যেমন স্প্রিং এর গতিটা, স্প্রিং এর গতি হচ্ছে সরলরৈখিক গতি। সার্কুলার মোশন যেটা অ্যাভেলেবল, ঘড়ির কাঁটার গতি সার্কুলার মোশন, বা ফ্যানের গতি সার্কুলার মোশন। আর ইলেকট্রিক্যাল মোশন বা ইলেকট্রিক্যাল পাথ যেটা আমরা জানি, আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছি, যে সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহ উপগ্রহের যে আবর্তন, যে কক্ষপথ, এটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল পথ, অর্থাৎ উপবৃত্তাকার পথ। অর্থাৎ পিরিয়ডিক মোশনের যে পথগুলো, সেগুলো উপবৃত্তাকার হইতে পারে। এই জন্য মিসকনসেপ্ট রাখবা না যে পর্যাবৃত্ত গতি শুধুমাত্র বৃত্তাকার গতির ক্ষেত্রে ঘটে বা বৃত্তাকার পথের ক্ষেত্রে ঘটে, এমন না। এটা তিন ধরনের পথই হইতে পারে, ইলেকট্রিক্যাল হইতে পারে, লিনিয়ার হইতে পারে এবং সার্কুলার হইতে পারে। যে কোনো ধরনের ওয়েতেই একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর সে একই মান গ্রহণ করে, অর্থাৎ ওই বিন্দুটাকে সে অতিক্রম করে, তবে এই ধরনের গতিকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা প্রথম সবাই ডেফিনিশন লিখবো আজকে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত। অর্থাৎ এই পিরিয়ডিসিটি, এই শব্দটার অর্থ কি, পর্যাবৃত্ত গতি পরে আসবো, তার আগে পর্যাবৃত্ত এই জিনিসটার অর্থ কি, এটা আমরা আগে প্রথমে ডেফিনিশন লিখবো সবাই। পর্যাবৃত্ত, সবাই একটু খাতায় উঠাও এবং লেখা নাও। পর্যাবৃত্ত, প্রথমে পর্যাবৃত্ত, এটাকে পর্যায়বৃত্ত বলতে পারো, পর্যাবৃত্ত বলা যায়। পর্যায়বৃত্ত বা পর্যাবৃত্ত, এই কথাটা আগে সংজ্ঞা লেখো। সমান সময় ও
খাতা উঠে নাও। সমান সময় ও দূরত্বের বিরতিতে, সমান সময় ও দূরত্বের বিরতিতে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সমান সময় ও দূরত্বের বিরতিতে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত বলে। সমান সময় ও দূরত্বের বিরতিতে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত বলে। মানে ওই ঘটনাটা বা ওই ইনসিডেন্টটাকে বলবো আমরা পর্যাবৃত্ত। সমান সময় এবং দূরত্বের বিরতিতে, অর্থাৎ এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই ধরনের গতি সম্পন্ন কণার গতিকে ব্যাখ্যা করার জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ডিসটেন্স, অর্থাৎ এক্স এট এ টাইম। তারপরে সমান সময় ও দূরত্বের বিরতিতে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত, বা সেই ঘটনাকে পর্যাবৃত্ত বলে। লেখা হয়েছে সবার? জি স্যার। এটাকে দূরত্বের বিরতিতে হবে। হ্যাঁ, সমান সময় ও দূরত্বের বিরতিতে। বিরতি মানে হচ্ছে এই যে টাইম ডিফারেন্স, এলাপস, কতক্ষণ পর পর বিরতি। আমরা বলি না যে এখন তোমাদের 8 ঘন্টা বিরতি, এর বিরতি মানে একটা সময় পর। সমান সময় ও দূরত্বের বিরতিতে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনাকে পর্যাবৃত্ত বলে। সেই ঘটনাকে কি বলবো আমরা? পর্যাবৃত্ত বা পর্যায়বৃত্ত। এই ধরনের পর্যাবৃত্ত দুই ধরনের, দুইটা আছে। মানে আমাদের যেহেতু এখানে স্থান এবং সময় দুইটাই ডিপেন্ড করবে এই ধরনের গতিকে ব্যাখ্যা করার জন্য, তাহলে এই যে ঘটনা, এই পর্যাবৃত্ত ঘটনা দুই ধরনের হয়। এক নাম্বারটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। স্থানিক পর্যাবৃত্ত, স্থানিক পর্যাবৃত্তটা কি? অর্থাৎ স্থানিক পর্যাবৃত্ত হবে যে যেই সমস্ত ঘটনা একটা নির্দিষ্ট দূরত্বের বিরতিতে ঘটবে। যেমন কি ঘটনা? যেমন আমি বললাম আমার শার্টের যে বোতামগুলো, এই বোতামগুলো একটা বোতাম থেকে আরেকটা বোতামের যে ডিসটেন্স, এটা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আছে। তারপর তোমার রাস্তার টাইলস গুলো, ইভেন তোমরা যখন কেমিস্ট্রিতে ইলেকট্রিক পোল পড়ছো, যদি পড়ে থাকো পোল ভ্যালু, ওই একটা ইলেকট্রন পর আরেকটা ইলেকট্রন যে একই ধরনের ইলেকট্রন গুলো যে অবস্থান ধনাত্মক ধনাত্মক বা ঋণাত্মক ঋণাত্মক, এই পোল গুলো সুসজ্জিত ভাবে থাকে। অর্থাৎ ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর একই মান গ্রহণ করে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটাই হোক তোমাদের কেমিস্ট্রিতে প্রশ্ন। তাহলে স্থানিক পর্যাবৃত্ত হচ্ছে যদি একটা নির্দিষ্ট দূরত্ব পর পর সে যদি একই মান গ্রহণ করে, নির্দিষ্ট দূরত্ব পর পর, তাহলে এটা একটু আমরা একটু তরঙ্গ দিয়ে বুঝাই, তাহলে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা ভালো লাগবে দেখতে। যেমন আমরা মোটামুটি ওয়েভ নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে, যেটা আমাদের পর পর দুইটা অধ্যায় ওয়েভ 8 আর 9। ধরো এটা একটা টি এবং এটা হচ্ছে মনে করো ওয়াই এর গ্রাফ। নির্দিষ্ট দূরত্ব পর পর ধরো এখানে একটা মাধ্যমের কণা বা পার্টিকেল আছে। এই যে পার্টিকেলটা একটা নির্দিষ্ট দূরত্বটা কি রকম? ধরো এখান থেকে এইটুক পর্যন্ত তার একটা দূরত্ব ক্যালকুলেট করলো। তাহলে এই যে সময় দূরত্বটা মনে করো x, তাহলে এখান থেকে এইটুক, এইখানে কণাটা কি কি মান গ্রহণ করতে পারে? কি কি মান গ্রহণ করতে পারে? এখানে কণাটা বেগ বের করতে পারো, চাইলে তুমি তার ত্বরণ বের করতে পারো, এগুলো আমরা বের করব পরে। তারপর আমরা চাইলে তার এনার্জি বের করতে পারি। অর্থাৎ এই যে এখানে যে একটা পার্টিকেল বা একটা কণা, সে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর একই মান গ্রহণ করবে। অর্থাৎ এখানে যে দূরত্ব, ঠিক সেম দূরত্ব পর যদি আরেকটা মাধ্যমের কণা থাকে, তবে সেই কণাটাও একই মান গ্রহণ করবে। এই ধরো এই ডিসটেন্সটা মনে করো সে 1 মিটার, সে 1 মিটার। এখান থেকে এইটুকু দূরত্ব যদি 1 মিটার হয়, আবার এখান থেকে 1 মিটার দূরে যে কণাটা আছে, সেই কণাটাও কি করবে? একই মান গ্রহণ করবে। অর্থাৎ যদি নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কণা একই মান গ্রহণ করে, তবে সেই ঘটনাটা হবে কি? স্থানিক পর্যাবৃত্ত। ডেফিনেশন লেখো, ডেফিনেশনটা লেখো। যে সমস্ত ঘটনা একই দিক থেকে, যে সমস্ত ঘটনা একই দিক থেকে
যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান দূরত্বের বিরতিতে, যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান দূরত্বের বিরতিতে সমান দূরত্বের বিরতিতে পুনরাবৃত্তি ঘটে, যে সমস্ত ঘটনা লেখছো, যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান দূরত্বের বিরতিতে পুনরাবৃত্তি ঘটে তাকে স্থানিক পর্যাবৃত্ত বলে, তাকে স্থানিক পর্যাবৃত্ত বলে। দেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, উদাহরণ দাও, উদাহরণ দাও। দেখো, ঘরের টাইলস গুলোর ডিজাইন, ঘরের টাইলস গুলোর ডিজাইন, ঘরের টাইলস গুলোর ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পর পর, ঘরের টাইলস গুলোর ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পর পর পুনরাবৃত্তি ঘটে। ঘরের টাইলস গুলোর ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পর পর পুনরাবৃত্তি ঘটে, এটি হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত গতি, স্থানিক পর্যাবৃত্তের একটি উদাহরণ। এটি হচ্ছে স্থানিক পর্যাবৃত্তর একটি উদাহরণ বা এক্সাম্পল, দেখতে পাবো। দেখা হয়েছে? যে সমস্ত ঘটনা একই দূরত্বের পুনরাবৃত্তি ঘটে তাকে বলি আমরা স্থানিক পর্যাবৃত্ত। 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আমাদের, 2 নম্বরটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। কালিক অর্থাৎ এটা টাইমের উপর ডিপেন্ড করবে। কালিক পর্যাবৃত্ত, এটা টাইমের উপর ডিপেন্ড করবে কালিক পর্যাবৃত্তটা। তাহলে কালিক পর্যাবৃত্ত জিনিসটা কি? কালিক পর্যাবৃত্তটা হচ্ছে যে যদি নির্দিষ্ট সময় পর পর ওই কণাটা একই মান গ্রহণ করে, নির্দিষ্ট সময়ের পর পর, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যদি ওই ঘটনাটা ঘটে। কিরকম? যেমন ধরো, আজকে আমি এক্সাম্পল দেই যে আজকে আমার বার্থডে, আজকে হচ্ছে 4 মে আমার বার্থডে। তাহলে প্রতি বছর নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই মে মাসের 4 তারিখটা আসে। সেদিনের সময়টা কিরকম? 1 বছর বা 365 দিন, যদি লিপ ইয়ার হয় 366 হইতে পারে, যাই হোক 365 দিন। এই যে 4 মে আমার যে জন্মদিনটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাটা হচ্ছে বা এই ঘটনাটা পুনরাবৃত্তি ঘটছে। এটাকে বলতে পারি আমি কি? এটা কালিক পর্যাবৃত্ত। এই ঘটনাটাকে, এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের কালিক পর্যাবৃত্ত। তারপর ধরো আমাদের জাতীয় জীবনে, যেমন ধরো 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 17ই মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই দিনগুলো কিন্তু আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এখানে স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে আমাদের শহীদ দিবস, তারপর বিজয় দিবস। এই দিনগুলো কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিন ঘুরে ঘুরে বা একটা নির্দিষ্ট সময় ঘুরে ঘুরে এই দিনগুলো আমাদের জাতীয় জীবনে আসে, যা আমাদের তাৎপর্যপূর্ণ। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্ত, অর্থাৎ এই ঘটনাগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্ত, মানে নির্দিষ্ট সময়ের বিরতিতে যদি পুনরাবৃত্তি ঘটে। কি পুনরাবৃত্তি ঘটবে? এই যে 16ই ডিসেম্বর, এটা 365 দিন পর আমাদের জীবনে আবার আসবে। তো এগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্তের এক্সাম্পল। কালিক পর্যাবৃত্ত, কালিক শব্দটা কেন আসছে? কাল মানে সময়। আমরা জানি, আমরা ব্যাকরণে অনেকেই পড়ে আসছি যে কাল, কাল অর্থ হচ্ছে সময়। কালিক পর্যাবৃত্ত এখান থেকে আসছে কথা। তাহলে আগে আমরা সংজ্ঞা লিখি। কালিক পর্যাবৃত্তের সংজ্ঞাটা কি? যে সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা একই দিক থেকে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একই দিক থেকে, ভিন্ন দিক কিন্তু হবে না। কারণ তুমি ঘড়ির কাঁটার গতিটা যদি দেখো বা একটা সরলরেখার গতি চিন্তা করো, একটা ঘড়ির কাঁটার দিকটা যদি চিন্তা করো, হয় তোমার ঘড়ির কাঁটাটা ক্লকওয়াইজ ঘুরবে নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটা কিন্তু এরকম না যে অর্ধেকটা অ্যান্টি ক্লক অর্ধেকটা ক্লক। তো এই জন্য বারবার বলা হচ্ছে
যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান সময়ের বিরতিতে, যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান সময়ের বিরতিতে পুনরাবৃত্তি ঘটায়, যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান সময়ের বিরতিতে পুনরাবৃত্তি ঘটায় তাকে কালিক পর্যাবৃত্ত বলে। যে সমস্ত ঘটনা একই দিক থেকে সমান সময়ের বিরতিতে পুনরাবৃত্তি ঘটায় তাকে কালিক পর্যাবৃত্ত বলে। তাকে কালিক পর্যাবৃত্ত বলে। লেখা হয়েছে? জি স্যার। যেমন উদাহরণ দাও, যেমন লেখো 1 বছর পর 26শে মার্চ, 1 বছর পর 26শে মার্চ তথা স্বাধীনতা দিবস পালন করা। 1 বছর পর 26শে মার্চ তথা স্বাধীনতা দিবস পালন করা কালিক পর্যাবৃত্তের একটি উদাহরণ। কালিক পর্যাবৃত্তের একটি উদাহরণ। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা দুইটা নিয়ে, স্থানিক এবং কালিক নিয়ে? আশা করি প্রশ্ন থাকার কথা না। লেখা হয়েছে তাহলে। ওকে, তাহলে আমরা এবার যাই হচ্ছে যে পর্যাবৃত্ত গতি কি। পর্যাবৃত্ত গতি বা পর্যাবৃত্ত বললাম আমরা যে পর্যাবৃত্ত গতিটা কি, মানে মোশনটা কি। যদি মোটামুটি আমাদের সংজ্ঞায় চলে আসছে প্রায় সবকিছুই, তা আমরা এটাকে আলাদা করে লিখবো পর্যাবৃত্ত গতি কি, অর্থাৎ এই পিরিয়ডিক মোশনটা কি। তাহলে পিরিয়ডিক মোশনের মধ্যে কি দেখলাম যে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের বিরতিতে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বের বিরতিতে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি যে কোনো গতিশীল বস্তু কণা, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় ওই বস্তুটা কি করবে, একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। যেমন সূর্যের চারদিকে পৃথিবী একটা নির্দিষ্ট দিকে ঘুরতেছে, একটা নির্দিষ্ট দিকে সাপেক্ষে সে ঘুরতেছে। এমন না যে একবার পূর্ব থেকে পশ্চিমে গেল, একবার পশ্চিম থেকে পূর্বে, এইভাবে না। সে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। এই ধরনের ঘটনাকে বলবো, এই ধরনের গতিকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তার মানে এই ধরনের গতি সম্পন্ন, কোন ধরনের, এই পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণার গতিটা কিরকম হবে, তার একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। একই দিক থেকে, বারবার বলতেছে কিন্তু একই দিক থেকে, এমন না যে বিপরীত দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে। হ্যাঁ, এটার ভিতরেও আসবে, এটার ভিতরেও আসবে যে বিপরীত দিক থেকে অতিক্রম করতে পারে। এরপর আমরা দেখবো একটু পরেই যে অর্ধেক সময় এক দিক থেকে অতিক্রম করবে, অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করবে। ওইটাও পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু ওইটার নাম আলাদা আসবে, নাম আলাদা আসবে। এই জন্য আমরা প্রথমে ইন জেনারেল যখন পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা লিখবো তখন আমরা এইভাবে লিখবো, সবাই খাতা লেখো। কোন গতিশীল বস্তু কণার, কোন গতিশীল বস্তু কণার গতি, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে সমান সময়ের বিরতিতে, সমান সময়ের বিরতিতে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে এবং গতির পুনরাবৃত্তি ঘটে, এবং গতির পুনরাবৃত্তি ঘটে, এবং গতির পুনরাবৃত্তি ঘটে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে।
তবে তাকে পুরাটা আরেকবার বলেন। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে সমান সময়ের বিরতিতে কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে এবং গতির পুনরাবৃত্তি ঘটে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে। দেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে एग्जांपल দাও। যেমন সূর্যের চারদিকে গ্রহের গতি, কমা ঘড়ির কাঁটার গতি, সরল দোলকের গতি ইত্যাদি সবই পর্যাবৃত্ত গতির উদাহরণ। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে গ্রহের গতি, সরল দোলকের গতি ইত্যাদি সবই পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবার আমরা পর্যাবৃত্ত গতির প্রকারভেদ শিখব। অনেক ধরনের প্রকারভেদ আছে, মানে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। তাহলে পর্যাবৃত্ত গতির প্রকারভেদ, যে পর্যাবৃত্ত গতি কত ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে যেটা আমরা বলবো, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে পর্যাবৃত্ত গতি এক নাম্বারটা হতে পারে তোমার সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। তাহলে সরল রৈখিক পর্যাবৃত্ত গতি জিনিসটা কি রকম, এটা আগে আমরা একটু বুঝে নিই, তারপর আমরা ডেফিনেশনটা লিখব। এটা সবচেয়ে একদম ভালো উদাহরণ হচ্ছে স্প্রিং। যেমন ধরো তিনটা চিত্র আঁকবো। যেমন ধরো এখানে একটা নির্দিষ্ট ঝুলন বিন্দু থেকে একটা স্প্রিং আটকানো আছে, এখানে এটা ঝুলন বিন্দু, এবং তার নিম্ন প্রান্তে একটা ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে যার ভর হচ্ছে m। তো সেকেন্ড ফিগারটা কি ধরনের হবে, ধরো এটা হচ্ছে আমার সাম্য বিন্দু, মানে স্থির বিন্দু, যে বিন্দুতে এটার উপরে কোনো সরণ নাই, মানে এই পয়েন্টটাতে যখন ঝুলানোর আগ পর্যন্ত স্প্রিংটা একদম স্থির ছিল, এবং এটাকে বলি আমরা সাম্য বিন্দু বা মিন পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এরপর ঘটনাটা কি ঘটবে, যে স্প্রিংটা এই সাম্য বিন্দু থেকে কিছুটা নিচের দিকে ঝুলে যাবে, অর্থাৎ স্প্রিংটার দৈর্ঘ্যের কিছুটা প্রসারণ ঘটবে। এখন কি ঘটছে, এখন দেখো তুমি যদি এরপর কি করো, এখনো কিন্তু তার মধ্যে কোনো ধরনের গতি তৈরি হয়নি। সে কি করছে, জাস্ট এই ভরটা ঝুলানোর ফলে তার দৈর্ঘ্যের প্রসারণ করছে। এখন তুমি যদি এই m ভরটাকে বল প্রয়োগ করে নিচের দিকে বল প্রয়োগ করে ছেড়ে দাও, তখন কি করবে, স্প্রিংটা এই সাম্য বিন্দুটাকে, এই যে মূল বিন্দুটাকে, এই যে এই পয়েন্টটাকে সে কি করবে, এই পয়েন্টটাকে দেখো, এই পয়েন্টটাকে সে কি করবে, একবার সে নিচের দিক থেকে অতিক্রম করবে, আরেকবার সে উপরের দিক থেকে অতিক্রম করবে। যখন তুমি এই ভরটাকে ছেড়ে দিবা, টান দিয়ে যখন ছেড়ে দিবা, এই ভরটা কিন্তু আস্তে আস্তে কি করবে, এটাকে এই যে সাম্য বিন্দুটা, এই যে স্কেলটা দেখো, এই বিন্দুটাকে বা এই রেখাটাকে সে একবার নিচের দিক থেকে অতিক্রম করবে, আরেকবার উপরের দিক থেকে অতিক্রম করবে, একবার নিচের দিক থেকে অতিক্রম করবে, আরেকবার উপরের দিক থেকে অতিক্রম করবে, এবং তার গতিটা কিন্তু সরল রৈখিক হবে। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার আপনি কিন্তু বলছেন যে পর্যাবৃত্ত গতির মধ্যে একই দিক থেকে, হ্যাঁ এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। কেন পর্যাবৃত্ত গতি, কারণ সে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কিন্তু ঠিকই অতিক্রম করবে, কারণ তার যে পর্যায়কাল, অর্থাৎ পর্যায়কাল জিনিসটা আমরা জানি, পর্যায়কাল হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে সম্পূর্ণ পথ ঘুরে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে যে সময় লাগে। এখানে যে নির্দিষ্ট বিন্দুটা, মনে করো এখানে যে পয়েন্টটা, এই যে পয়েন্টটাকে সে কিন্তু তার পর্যায়কালের অর্ধেক সময় একদিক থেকে, একদিক বলতে ধরো নিচে, এটা নিচে, পর্যায়কাল অর্ধেক সময় সে নিচ দিক থেকে, এবং বাকি অর্ধেক সময় সে উপরের দিক থেকে অতিক্রম করবে। তাহলে এটা একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটার আলাদা একটা নাম আছে,
সেটা আমরা পরে আসবো। তাহলে এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কেন? যদিও সে একই দিক থেকে অতিক্রম করছে না, কিন্তু সে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অবশ্যই অতিক্রম করছে। এমন না যে নিচের দিক থেকে অতিক্রম করতে তার বেশি সময় লাগবে আর উপরের দিক থেকে অতিক্রম করতে তার কম সময় লাগবে, এমন না। সে এই নিচের দিক থেকে অর্থাৎ নিচ দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করতে যে সময় নেবে, উপরের দিক থেকে অতিক্রম করতে সে একই সময় নেবে। যদি নিচ দিক থেকে অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নেয়, উপরের দিক থেকে অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নেবে। অর্থাৎ তার নির্দিষ্ট বিন্দুকে সে অবশ্যই সমান সময়ের বিরতিতে অতিক্রম করছে। হ্যাঁ, একটা জিনিস ভায়োলেট করছে, সে একই দিক থেকে কভার করতে পারতাছে না, সে একবার নিচ দিক থেকে আরেকবার উপরের দিক থেকে। এই জন্য সে অবশ্যই পর্যায়বৃত্ত গতি, কিন্তু সে তার গতির আলাদা একটা নাম আসবে পরে। তার আগে আমরা দেখি নিই এটা সরলরৈখিক। সরলরৈখিক কেন? আশা করি ক্লিয়ার। কারণ তার গতির পথটা দেখবা, তার গতির পথটা কি ধরনের? সরলরৈখিক। স্প্রিংটা এরকম না, এবার বৃত্তাকার পথে ঘুরবে না। সে কি করবে? একবার উপর নিচে করে যাবে, আবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে। অর্থাৎ তার গতিটা কিন্তু কি হবে? সরলরৈখিক। তো এই ধরনের পর্যায়বৃত্ত গতিকে বলবো আমরা সরলরৈখিক গতি, যেমন স্প্রিং এর গতি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তাহলে ডেফিনেশন লেখানো হবে। স্যার আপনি না বললেন তিনটা ক্ষেত্রে রাখবেন। আরেকটা রাখলাম না, কারণ ওইটা তো আসলে দেখানো যায় না, মানে ওই গতিটা দেখাতে পারবো না স্প্রিং এর, এই জন্য দেখালাম না, জাস্ট স্ট্রেট লাইনে দেখাই দিচ্ছি। ওইটা তো আসলে এখানে তো আর মানে চলমান কোনো চিত্র না যে আমি দেখাইলাম ও ভাইব্রেশন করবে, বিষয়টা এই ধরনের। এই জন্য ওটা 3 নম্বর ফিগারটা দেখাইলাম না। তাহলে সরলরৈখিক পর্যাবৃত্ত গতি সংজ্ঞাটা দেখো। দেখো, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কণার গতিপথ যদি সরল রৈখিক হয়, তবে ওই বস্তু কণার গতিকে সরল রৈখিক পর্যাবৃত্ত গতি বলে। ওই বস্তু কণার গতিকে সরল রৈখিক পর্যাবৃত্ত গতি বলে। দেখা হয়েছে? যেমন লিখে দাও স্প্রিং এর গতি, দেখো যেমন স্প্রিং এর গতি। 2 নাম্বারটা হচ্ছে বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। বৃত্তীয় পর্যাবৃত্ত গতি 2 নাম্বারটা হচ্ছে বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। এটার एग्जांपल একদম ইজি, তো বুঝা যাচ্ছে যে এই ধরনের বস্তু কণার গতিপথ কি ধরনের হবে? বৃত্তাকার হবে। এটা হচ্ছে अवेलेबल। যেমন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতি, যেগুলো আমরা 4th অধ্যায়ে পড়ে আসছি, কেন্দ্রমুখী বল পড়ছি সেখানে। তারপর একটা বস্তুকে কোনো সুতার সাহায্যে যদি বেঁধে ঘোরানো হয়, তবে তার গতিটা হচ্ছে বৃত্তাকার পর্যাবৃত্ত গতি। তারপর ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে আমাদের বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। তাহলে এগুলোর एग्जांपल বেশি দরকার নেই, ডেফিনেশন লিখে দাও। ডেফিনেশন লেখো, যদি কোনো বস্তু কণা বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট সময়ের বিরতিতে কোনো বিন্দুকে আবর্তন করে,
একটি নির্দিষ্ট সময়ের বিরতিতে কোনো বিন্দুকে আবর্তন করে, তবে ওই বস্তুকণার গতিকে বৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। বৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এক্সাম্পল দেখো, একটি মার্বেল সুতায় বেঁধে সুষম কৌণিক বেগে ঘোরাতে থাকলে এর গতিপথ বৃত্তাকার হয়। দেখা যাচ্ছে? এবার 3 নাম্বারটা হচ্ছে উপবৃত্তীয় পর্যায়কার গতি। 3 নাম্বারটা হচ্ছে আমাদের উপবৃত্ত পর্যাবৃত্ত গতি বা উপবৃত্তীয় শব্দ লিখে বেটার হয়। উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা এটা তো एग्जांपल করছি যে আমরা জানি ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছি যে আমাদের সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহগুলো যে আবর্তন করে সেটা হচ্ছে পথটা কি উপবৃত্তাকার পথ। তাহলে যে সমস্ত বস্তুগুলোর গতিপথ উপবৃত্তাকার হয় অর্থাৎ তারা উপবৃত্তীয় পথে বা উপবৃত্তীয় গতিতে যদি কোনো বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে তাকে বলবো আমরা উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। তাহলে সংজ্ঞাটা দেখো, যদি কোনো বস্তুকণা উপবৃত্তাকার পথে একটি নির্দিষ্ট সময়ের বিরতিতে কোনো বিন্দুকে অতিক্রম করে বা কোনো বিন্দুকে আবর্তন করে, নির্দিষ্ট সময়ের বিরতিতে কোনো বিন্দুকে আবর্তন করে, তবে ওই বস্তুকণার গতিকে উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। জি স্যার। एग्जांपल দেখো, সূর্যের চারদিকে পৃথিবী 1 বছর পর পর উপবৃত্তাকার পথে আবর্তন করে। সূর্যের চারদিকে পৃথিবী 1 বছর পর পর উপবৃত্তাকার পথে আবর্তন করে। একে উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। আর উদাহরণটা আবার বলেন তো। সূর্যের চারদিকে পৃথিবী 1 বছর পর পর উপবৃত্তাকার পথে আবর্তন করে। সূর্যের চারদিকে পৃথিবী 1 বছর পর পর উপবৃত্তাকার পথে আবর্তন করে। এটি উপবৃত্তীয়
পর্যাবৃত্ত গতি, এটি উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। হয়েছে দেখা? তাহলে আমরা এবার এই পর্যাবৃত্ত গতির মধ্যেই আমরা নতুন এক ধরনের গতি করব, যার নাম হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি বা দোল গতি। স্পন্দন গতি, স্পন্দন গতি বা দোলন গতি বা দোল গতি। স্পন্দন গতি বা দোলন গতি বা দোল গতি, যেটার ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মূল যেটা জিনিসটা, এটা হচ্ছে হারমোনিক মোশন। স্পন্দন গতি বা দোলন গতি বা দোল গতি এই জিনিসটার কি রকম বা এই ধরনের গতিটা কি রকম হয় সেটা একটু চিন্তা করো। ধরো আমরা পঞ্চম অধ্যায়ে সবাই স্প্রিং পড়ে আসছিলাম। স্প্রিং ছিল এক ধরনের স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ এর বৈশিষ্ট্য কি ছিল, যে স্প্রিংটাকে যদি তুমি তার সাম্যবিন্দু থেকে অবস্থার পরিবর্তন করো বল প্রয়োগ করে, তুমি যখন বল অপসারণ করবা ওই বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসবে। এটা ছিল ধর্ম তার একটা। তো ধরো এখানে আমি ফার্স্টে যেটা কাজ করতাম, ধরো এখানে একটা মিড পয়েন্ট, অর্থাৎ এটা একটা সাম্য বিন্দু। আমি কি করলাম, এই ধরনের বস্তু কণা, কি ধরনের বস্তু কণা বলবো আমরা, যেটা স্থিতিস্থাপক বস্তু কণা, এটা মাধ্যম হইতে পারে, কোনো সমস্যা নাই, একটা স্থিতিস্থাপক মাধ্যম হইতে পারে। বা এই দোলন গতি বা স্পন্দন গতি সম্পূর্ণ করাটা কি করবা, এখান থেকে মনে করো তুমি জিনিসটাকে কি করলা, এই দিকে তুমি তার কি করলা, সরণ ঘটাইলা এক্স পরিমাণ, তাকে প্রসারিত করলো। স্প্রিংটাকে চিন্তা করো, কল্পনা করে স্প্রিং, এখানে একটা স্প্রিং আছে, এক্স পরিমাণ প্রসারণ করলো। এখন স্প্রিংটা কি করবে, তুমি তাকে যে এক্স পরিমাণ প্রসারণ ঘটাইলা যেই দিকে, ধরো এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন এক্স এর, এই যে বস্তু কণা যখন তুমি তার মিন পয়েন্ট বা যেটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য বিন্দু বা সাম্য অবস্থা, মিন পয়েন্ট বা সাম্য বিন্দু বা সাম্য অবস্থা, এই মিন পয়েন্ট থেকে তুমি যদি তাকে ধনাত্মক দিকে তাকে সরাও, তবে দেখা যাবে যে এই ধরনের বস্তু কণাটা ঠিক অপোজিট দিকে একটা ফোর্স লাভ করবে। নেগেটিভ কেন দিলাম, কারণ সরণটা যেদিকে ঘটতেছে ফোর্সটা তার বিপরীত দিকে আসতেছে। কারণ আমরা যে কোনো একটা দিকটা পজিটিভ ধরব, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরব, আমরা এই পাশটাকে পজিটিভ ধরলাম, নরমাল আমরা সংখ্যা রেখা বা এক্স ওয়াই গ্রাফে যা করি। তাই আমরা এই বস্তু কণাটাকে যখন ডান দিকে প্রসারিত করলাম, তখন এই বস্তুটার উপর ঠিক তার বিপরীত দিকে একটা ফোর্স লাভ করবে, অর্থাৎ যে ফোর্সের কারণে বস্তু কি করবে, আবার সাম্যবিন্দুতে চলে আসবে, সেই থেকে স্থির থাকবে না, সে আবার কি করবে, সে আবার এই দিকে চলে আসবে। অর্থাৎ এবার দেখো আবার এই দিকে যখন চলে আসবে, তার মানে এখানে কিন্তু যে এক্সটা এখানে পজিটিভ, তার মানে এখানে এক্সটা হবে কি নেগেটিভ। কিন্তু যখন সে আবার এখান থেকে এদিকে চলে আসবে, তখন তার উপর যে ফোর্স, সে ফোর্সের ডিরেকশন কিন্তু আবার সাম্যবিন্দুর দিকে, কিন্তু এবার ফোর্সের ডিরেকশনটা কি হবে, পজিটিভ। কারণ আমরা তো আমাদের হাতের ডান পাশটাকে পজিটিভ ধরে নিছি, এই দিকে যখন তুমি সরণ ঘটাইছো তখন এক্সটা ছিল পজিটিভ আর এফ ছিল নেগেটিভ, কারণ এই ফোর্সটা কি করবে, তাকে আবার সাম্যবিন্দুতে নেওয়ার চেষ্টা করবে, এবং সাম্যবিন্দুতে আসার পর সে থেমে থাকবে না কিন্তু, কারণ তার মধ্যে কিছু গতি আছে, তার মধ্যে কিছু এনার্জি আছে, সেই এনার্জি নিয়ে আবার কি করবে, সে অপোজিট দিকে যাবে। অপোজিট কেন বলতেছি, এটা যেহেতু পজিটিভ, এটা নেগেটিভ, এটা অপোজিট দিক, তো অপোজিট দিকে যখন যাবে ফোর্স কিন্তু আবার এই দিকে লাগবে, তারপর ফোর্সটা এখন পজিটিভ দিকে লাগতেছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এই ধরনের গতি সম্পন্ন কণা একটা নির্দিষ্ট বিন্দুকে, কোন ধরনের গতি সম্পন্ন, স্পন্দন গতি সম্পন্ন বা হারমোনিক মোশন জিনিসটা কি, যে এই ধরনের গতি সম্পন্ন কণা একটা নির্দিষ্ট বিন্দুকে
নির্দিষ্ট সময় পর পর পর্যায়কালের অর্ধেক সময় এক দিক থেকে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করবে। এটা একটা সংজ্ঞা, আরো অনেক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো পরে আসবো। তাহলে হারমোনিক মোশন বা স্পন্দন গতির মূল জিনিসটা খেয়াল করো। কি বলবো আমরা, যে এই ধরনের গতি সম্পন্ন করা কি করবে, তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দুটা কোনটা, মিন পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে এই কণার উপর কোনো নেট ফোর্স নাই, কোনো নেট ফোর্স থাকবে না, জিরো। এই পয়েন্টটাতে এর উপর কোনো নেট ফোর্স থাকবে না, নেট ফোর্স থাকবে না। অর্থাৎ যে বিন্দুতে তারপর নেট ফোর্স থাকে না সেটাকে বলে আমরা সাম্য বিন্দু বা মিন পয়েন্ট। তাহলে এই বিন্দুটাকে অর্থাৎ সাম্য বিন্দুটাকে একবার সে কি করবে, ডান দিক থেকে অতিক্রম করবে, একবার সে বাম দিক থেকে অতিক্রম করবে, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে। এই ধরনের গতিকে বলবো আমরা স্পন্দন গতি বা হারমোনিক মোশন। এবং সাম্য বিন্দুতে তার নেট ফোর্স জিরো মানে এটা মনে করো না যে সে কিন্তু এখানে সে জিরো হয়ে যাবে, না। নেট ফোর্স জিরো মানে এখানে তার কোনো সরণ নেই এই পয়েন্টে আসার পর। তার ফোর্স জিরো মানে এমন না যে তার কোনো বেগ থাকবে, অবশ্যই ভেলোসিটি থাকবে, কারণ সেখান থেকে এনার্জি নিয়ে আসবে। তুমি একটা বস্তুকে যদি এভাবে মনে করো একটা দোলনা, তো একটা দোলনাকে যখন তুমি এভাবে ধাক্কা দাও, দোলনাটা এমন না যে তোমার কাছে সে থেমে যায়, যখন সে এখান থেকে ব্যাক করে আসে সে কিন্তু আবার কিছু পরিমাণ এনার্জি নিয়ে সামনের দিকে যায়। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো ধরনের ফ্রিকশন নেই, কোনো ঘর্ষণ এখানে আমরা হিসেব করব না, কারণ আমাদের যে মোশন গুলো, আমাদের যে অসিলেশন গুলো সবই হচ্ছে ড্যাম ফ্রি। ড্যাম মানে হচ্ছে এখানে কোনো ঘর্ষণ থাকবে না, অর্থাৎ দমিত না। দুই ধরনের অসিলেশন আছে, একটা হচ্ছে নরমাল অসিলেশন হারমোনিক, আর একটা ড্যাম। ড্যাম গুলো আমাদের ড্যাম মানে হচ্ছে আস্তে আস্তে কি করবে, কমে যাবে, এর অসিলেশনের টাইম পিরিয়ড বা অসিলেশনের ভেলোসিটি বা মোশন কমে যাবে। আমাদের ইন্টার লেভেলে ড্যাম অসিলেশন নাই, ড্যাম মোশন নাই। শুধুমাত্র আমরা যে মোশন গুলো করব সেই মোশন গুলো চিন্তা করবো যে এটা বাইরের কোনো ফ্রিকশন ছাড়া এটা অবিরত দুলতে থাকবে অলওয়েজ। যদিও অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কখনো এটা হবে না, কারণ আস্তে আস্তে এটা থেমে যাবে, কারণ এখানে এয়ারের ফ্রিকশন আছে। তুমি যে বস্তুটাকে এই গতিটা গতিশীল করছো, ধরো স্প্রিং, স্প্রিং একটা ভর আছে, তার একটা জড়তা আছে, কিন্তু আমরা কিন্তু এই ক্যালকুলেশনের সময় যে বস্তুটার গতি নিয়ে আলোচনা করছি সেই বস্তুটার গতির মাস ওটা গুরুত্বপূর্ণ না, ওইটা যেমনি স্প্রিং এর ভর, এখানে যে আমরা স্প্রিং গুলো করব সবই স্প্রিং হয় মাসলেস, অর্থাৎ এখানে কোনো ভর হিসেব করা হবে না। তার মানে এখানে কোনো ফ্রিকশন থাকবে না, কারণ ভর থাকলে তার একটা জড়তা থাকবে, তার ইনারশিয়া থাকবে। ইনারশিয়া থাকলে কিন্তু সেখানে একটা জড়তা তৈরি হবে, মানে সেখানে একটা বাধা তৈরি হবে। এই বাধাগুলো থাকবে না। আমরা শুধু তাকে জাস্ট যে ফোর্স দিয়ে তাকে আমি প্রসারণ করতেছি বা তার মিড পয়েন্ট থেকে তাকে আমি বিচ্যুত করতেছি, এখানে অন্য কোনো ফোর্স থাকবে না। এই জন্য নেট ফোর্স ইকুইলিব্রিয়াম পয়েন্টে জিরো আসবে। যদি ফ্রিকশন থাকতো তবে কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হইতো, নেট ফোর্স জিরো হইতো না। এটা অনেক বিশাল ক্যালকুলেশন, ওগুলো আমরা যাব না। তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে যে স্পন্দন গতি কি, যদি স্পন্দন গতি হচ্ছে এই ধরনের গতি সম্পন্ন করা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর পর্যায়কালের অর্ধেক সময় এক দিক থেকে আর বাকি অর্ধেক সময় সে বিপরীত দিক থেকে অতিক্রম করবে। তাহলে আমরা এই ধরনের গতিকে বলবো স্পন্দন গতি বা দোলন গতি বা দোল গতি। তাহলে প্রথমে ডেফিনেশন লিখবো আমরা ফার্স্টে, যে স্পন্দন গতি বা দোলন গতি ডেফিনেশনটা কি। দেখো, পর্যাবৃত্ত গতি সম্পন্ন, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কণা, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে, যদি এমন হয় যে কণাটি তার পর্যায়কালে, কণাটি তার পর্যায়কালের অর্ধেক সময়, কণাটি তার পর্যায়কালের অর্ধেক সময় গতিপথের একদিকে, পর্যায়কালের অর্ধেক সময় গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময়, বাকি অর্ধেক সময়
তার বিপরীত দিকে গমন করে, তার বিপরীত দিকে গমন করে, তাহলে তাহলে বস্তু কণা ওই গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলে। স্পন্দন গতি বা দোলন গতি বলে। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো? স্পন্দন গতি বা দোলন গতি বলে। দেখছো এটা আছে? জি স্যার। তাহলে এখানে এই স্পন্দন গতির কিছু বৈশিষ্ট্য আমরা এখনো বলি না, জাস্ট খালি একটাই বলছি, কি বলছি যে পর্যায়কালের অর্ধেক সময় একদিক থেকে বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করবে। ওকে, এখানে আরেকটা মূল বৈশিষ্ট্য এফ এর দিকে খেয়াল করো, এফ এর সাথে এক্স এর সম্পর্কটা কি রকম? বিপরীত না? দেখো এফ যখন সরণ, যখন এক্স যখন পজিটিভ এফ তখন নেগেটিভ, তাই না? এফ যখন নেগেটিভ এক্স তখন পজিটিভ। আবার দেখো এখানে এফ পজিটিভ এক্স কিন্তু নেগেটিভ। তার মানে বিষয়টা হচ্ছে এটার সম্পর্কটা প্রকাশ করা হয় এইভাবে, এই ধরনের গতি সম্পূর্ণ কণার সম্পর্ক হচ্ছে এই ধরনের মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। এই ধরনের গতি সম্পূর্ণ করার বড় একটা সম্পর্ক হচ্ছে এইটা, যেখানে কেটা কি? কেটা হচ্ছে একটা আমরা বলবো কেটা হচ্ছে একটা স্পন্দন গতির ধ্রুবক। এটাকে বলবো আমরা স্পন্দন গতির ধ্রুবক। আমরা এটাকে বলতেছি স্পন্দন গতির কনস্ট্যান্ট। এখন এনটা কি? এনটা হচ্ছে বিজোড় সংখ্যা। এন হচ্ছে বিজোড় সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, বিজোড় সংখ্যা, কোনো ভগ্নাংশ হবে না। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে কি হয় দেখো, যদি তুমি n এর মান 1 হয়, খেয়াল করো n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে f -kx। দেখো খেয়াল করো জিনিসটা, n এর মান যদি 1 হয়, বিজোড় সংখ্যা কিন্তু দেব আমরা, যদি n এর মান 1 হয় তাহলে f এর মান তোমার হচ্ছে -kx। আবার দেখো তোমার n এর মান যদি 3 হয়, এখন কথা হচ্ছে স্যার এই বিজোড় দিয়ে কি দরকার? হ্যাঁ, বিজোড় দিয়ে কেন দরকার, ভালো কথা। এখানে বিষয়টা হচ্ছে যেমন যদি তোমার x এর মানটা, দেখো যদি x এর মানটা পজিটিভ হয়, x এর মানটা পজিটিভ, কি পজিটিভ? ধরো সে ধরো एग्जांपल হিসেবে বললাম x এর মান ধরো +1, x এর মান +1, তো x এর মান প্লাস n কিন্তু বিজোড়, x এর মান +1, n এর মান মনে করি 1, বিজোড় সংখ্যা নিব আমরা, জোড় না বিজোড়। তো দেখো f -kx। ওকে, আচ্ছা এবার x এর মান -1 নিলাম, -1 কেন নিলাম? এই পাশে তো x এর মান তো এই পাশে, যখন -1 এই পাশে মনে করি +1, x এর মান যদি -1 হয় আর n এর মান কিন্তু 1 ই নিব, তখন কিন্তু দেখো f কি আসে? +kx। কারণ এখানে তুমি যদি x এর মান -1 বসাও, 1 বিজোড় গুণিতক তো, পাওয়ারটা তো বিজোড়, তাহলে মাইনাস সামনে চলে আসবে, মানে মাইনাস এর মাইনাস প্লাস, তার মানে কিন্তু ফোর্সটা কি হবে? পজিটিভ। আবার দেখো অনেকে ভাবতেছো স্যার কি x এর মান কি শুধু বিজোড় নিব? কিন্তু x এর মান কিন্তু যা ইচ্ছা নিতে পারো। তাহলে আবার ধরো x এর মান +2 নিলাম আর n এর মান 1 নিলাম, n এর মান 1 3 5 নিতে পারি, n এর মান 1 নিতেছে, তাহলে n এর মান যদি 1 নিই, নিচে দেওয়া লেখা ক্লিয়ার না, n এর মান যদি 1 নেই, n এর মান যদি 1 হয় তাহলে দেখো এবার খেয়াল করো x এর মান 2, তাহলে এবার কি আসবে? f এর মান -2k, অর্থাৎ x যখন পজিটিভ f কিন্তু নেগেটিভ। হ্যাঁ তাই তো আমাকে ছিল, x যখন পজিটিভ ছিল f তখন নেগেটিভ ছিল। তো সেম এখানে করতে পারো, x এর মান -2 নাও আর n এর মান 1 নাও, অর্থাৎ এবার এই পাশে যখন x নেগেটিভ দেখো তখন তোমার ফোর্স কি আসবে? পজিটিভ। তারপরে এর জন্য কি করতে হবে? n টাকে কি ধরতে হবে? বিজোড় সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা,
কোনো ফ্র্যাকশন না। এটা হচ্ছে আমার স্পন্দন গতি বা দোলন গতির একটা মূল বৈশিষ্ট্য, যে এদের যে গতিপথে যে ইকুয়েশনটা বা এদের যে নেট ফোর্সটা, এদের যে ফোর্সটা, এটা কি হবে -kx⁴n, আর kটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান চেঞ্জ হবে এক এক ধরনের বস্তু করার জন্য, এই কনস্ট্যান্টের মান চেঞ্জ হবে। এর জন্য এটাকে আমরা স্পন্দন গতি ধ্রুবক বললাম। যে কোনো জায়গায় আসবে স্প্রিং কনস্ট্যান্ট, কোন জায়গায় আসবে সরল দোলকের কনস্ট্যান্ট, এজন্য আমরা চেঞ্জ করে নাম দিলাম স্পন্দন গতি ধ্রুবক। এটা নিয়ে কারণ স্যার n এর মান কি সব সময় 1 হবে? কিসের n এর মানটা কি সব সময় 1 হবে? n এর মান বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি কি আছে বলো? বিজোড় সংখ্যা মানে কি 1 3 5 7 9 বিজোড় সংখ্যা, সবসময় 1 হবে না, এর মান বিজোড় সংখ্যা। হ্যাঁ বলো, বুঝলাম না। মানে n এর মানটা n এর মানটা বিজোড় সংখ্যা না হলে তো তোমার এই সম্পর্কটা তো মিলতেছে না। তোমার যখন x এর মান পজিটিভ তখন m টা নেগেটিভ, তুমি এখানে জোড় সংখ্যা বসাও তবে তো মিলবে না। জোড় সংখ্যা যদি বসাও তোমার যে প্র্যাকটিক্যালের সাথে তো তোমার থিওরি মিলবে না। n যদি বিজোড় না হয়, তুমি দেখতেছো যে x যখন পজিটিভ f তখন নেগেটিভ, x যখন নেগেটিভ f তখন পজিটিভ, তার মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এমন একটা সম্পর্ক যেখানে kx⁴n, n টা কি হইতে হবে বিজোড়। বিজোড় না হলে কিন্তু এই রিলেশন কখনো মিলবে না। তুমি চেক করে দেখতে পারো, চেক করে দেখতে পারো তুমি। তোলা হয়েছে? আমাদের আমাদের বইতে কিন্তু এই জিনিসটা নাই। তাহলে আমাদের বইতে কি আছে? তাহলে আমাদের বইতে কি করছে, এটাকে সিম্পলিফাই করছে। যেহেতু আমরা ইন্টার লেভেলে, আমরা এটা সিম্পলিফাই করে পড়ব। সিম্পলিফাই বলতে মানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। আমাদের যেটা, আমাদের সিম্পল, অর্থাৎ আমরা সিম্পলেস্টটা পড়বো, একদম সরলটা। তাহলে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন অর্থাৎ সিম্পল হারমোনিক। স্যার সন্দিত, হ্যাঁ স্যার সন্দিত দিয়ে কি বুঝাইলো? ছন্দিত, ছন্দ, হারমোনিক, সিম্পল হারমোনিক মোশন। ছন্দ আছে না, গানের ছন্দ, হারমোনিয়াম, এটা একটা ছন্দ। এটা হচ্ছে একটা ছন্দ। কি ছন্দ? একটা নির্দিষ্ট বিরতিতে এই ঘটনাগুলো যে পুনরাবৃত্তি, তার মানে একটা ছন্দ আছে। সারে গা মা পা কথাটি এই যে একটা টার্ম পর পর যে মিউজিকের যে হারমোনিকটা, এটা হচ্ছে একটা ছন্দ। যেমন কবিতার ছন্দ আছে, যেমন তোমরা বাংলায় পড়ো, তোমার হচ্ছে যে কি কি ছন্দ জানি আছে তোমাদের, ভুলে গেছি আমি ওই ছন্দ। যেমন তোমার মাইকেল মধুসূদনের অষ্টক, এক অষ্টক, অমৃতাক্ষর। অমৃতাক্ষর, ছন্দাক্ষর, এইগুলো হচ্ছে ছন্দ। ছন্দটা কি? যে তোমার যেমন আমরা বলি তোমার ছন্দ পতন ঘটে, যেমন আমরা প্লেয়ারদের ক্ষেত্রে বলি যে ধরো তার ছন্দ পতন ঘটছে, মানে সে ভালো ব্যাট করতে পারে, তার একটা রেগুলারিটি ছিল। একটা ব্যাটসম্যান, খুব ভালো একটা ব্যাটসম্যান, তার রেগুলারিটি ছিল। হঠাৎ তার কি হলো, পারফরম্যান্স খারাপ হয়ে গেল, সে এখন ডাক মারতেছে, সে সেঞ্চুরি করতে পারতো, তার ছন্দ পতন ঘটছে। মানে তার যে একটা পিরিয়ডিসিটি ছিল, তার যে হারমোনিক ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, ছন্দ পতন ঘটা। তাহলে সিম্পল কথাটা কেন আসে এটা আজকে বুঝি আমরা শেষ করব। সিম্পল কথার অর্থ হচ্ছে এখানে যে n এর মানটা এটা সিম্পল হবে। n এর একদম সিম্পল মান কত? n কিন্তু বিজোড়। বিজোড় মানে কি 1 3 5 7 9। তাহলে n এর সিম্পল হচ্ছে n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তবে এই ধরনের গতিটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। আমাদের বইতে কিন্তু সরাসরি এইটুকু দেওয়া আছে, শুরু করছে এখান থেকে ওরা সিম্পল হারমোনিক থেকে। আসলে কিন্তু জিনিসটা এখান থেকে আসছে, যে এখানে কিন্তু একটা n আছে। এই n এর মানটা যখন 1,
n এর মানটা 1 মানে এর চেয়ে তো n এর মান সিম্পল আর নাই। এই যে n এর মান যখন 1 হয় এদের যে গতিটা এটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যখন n এর মান 1 হবে এবং এর বৈশিষ্ট্য কি হবে f - kx। এগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা সংজ্ঞা আলাদা করে দেখাইলাম না, কারণ এটা সংজ্ঞা একই রকম যে ওই পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু কণার গতিপথ যদি এরকম হয় যে আরো কিছু আসবো যে এর পর্যায়ে গেলে অর্ধেক সময় একদিক থেকে বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করে। তবে সরল ছন্দিত গতির আরো কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে এসএচএম। এসএচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে আমরা এভাবে বলবো এসএচএম, সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে n এর মান 1 অর্থাৎ সিম্পল বলে এটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। দেখো বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে আমাদের এই অষ্টম অধ্যায়ের প্রথম যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই।